২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং বাঙালি জাতির আত্মপরিচয়, ভাষাপ্রেম এবং স্বাধিকার চেতনার প্রতীক। ১৯৫২ সালের এই দিনে ঢাকার রাজপথে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য তরুণ ছাত্র জনতা প্রাণ দিয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছে যথাযথ সম্মান এবং স্বীকৃতি। ২১শে ফেব্রুয়ারি আজ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: ব্রিটিশ শাসনের অবসান ও দেশভাগ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় দুটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অংশ নিয়ে: পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান। এই দুই অংশের মধ্যে ছিল প্রায় ১০০০ মাইলের ব্যবধান। শুধু ভৌগোলিকভাবেই নয়, ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং জীবনযাত্রার ধরনেও ছিল বিস্তর পার্থক্য। পূর্ব পাকিস্তানের জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল বাংলাভাষী। ১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬% ছিল বাংলাভাষী। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী শুরু থেকেই পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। তারা চেয়েছিল উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে, যা ছিল পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষার প্রতি সরাসরি অপমাননা। ভাষা আন্দোলনের সূচনা: পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাংলা ভাষার প্রশ্নে অসন্তোষ দেখা দেয়। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত এক সভায় তমাদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রথম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন। ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহারের প্রস্তাব করলে তা প্রত্যাখ্যাত হয়। ১৯৪৮ সালের ২১শে মার্চ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় ঘোষণা করেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই ঘোষণার সাথে সাথে উপস্থিত ছাত্র জনতা না না বলে প্রতিবাদ জানায়। পরদিন ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হালে তিনি একই কথা পুনরাবৃত্তি করলে আবারও প্রতিবাদের সম্মুখীন হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন: ১৯৫২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় এসে আবারও ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণায় পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা তীব্র প্রতিক্রিয়া জানায়। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী হরতাল ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। পাকিস্তান সরকার ২০ ফেব্রুয়ারি রাত থেকে ঢাকায় ১৪৪ ধারা জারি করে সকল প্রকার জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ছাত্র জনতা এই নিষেধাজ্ঞা মানতে রাজি হয়নি। ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, বর্তমান ঢাকা মেডিকেল কলেজের কাছে ছাত্রছাত্রীরা জমায়েত হতে শুরু করে। ২১শে ফেব্রুয়ারির ঘটনাবলী: সকালের প্রস্তুতি: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ছাত্রছাত্রীরা আমতলায় একত্রিত হয়ে ১৪৪ ধারা ভাঙা না ভাঙা নিয়ে তীব্র বিতর্ক করছিল। কেউ কেউ মনে করছিল যে ১৪৪ ধারা ভাঙা উচিত নয়, আবার অনেকেই বলছিল যে মাতৃভাষার অধিকারের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হবে। সভা চলাকালীন ছাত্রনেতারা বিভিন্ন বক্তব্য রাখেন। তারা জানান যে বাংলা ভাষার দাবি শুধুমাত্র ভাষার প্রশ্ন নয়, এটি পূর্ব পাকিস্তানের মানুষের আত্মসম্মান ও অধিকারের প্রশ্ন। ছাত্রদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে এবং অবশেষে তারা ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়। মিছিল ও পুলিশি আক্রমণ: দুপুরের দিকে ছাত্রছাত্রীরা ১০-১২ জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে মিছিল শুরু করে। তারা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলাকে রাষ্ট্রভাষা করো ইত্যাদি স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু ছাত্ররা পিছু হটে না এবং বারবার মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকে। বিকেল ৩টের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মেডিকেল কলেজের কাছাকাছি এসে ছাত্র মিছিলকারীরা যখন প্রাদেশিক পরিষদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। মর্মান্তিক গুলিবর্ষণ: বিকেল ৩:৩০ থেকে ৪টের মধ্যে পুলিশ মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। এই গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার এবং আবুল বরকত। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুস সালাম।
পরে ১৯৫৩ সালে শহীদ মিনার নির্মাণের সময় পুলিশের গুলিতে শহীদ হন অহিউল্লাহ। এছাড়াও অনেকে গুরুতর আহত হন। রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। এই হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা শহরে। জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন ২২ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ধর্মঘট পালিত হয়। শোক মিছিলে আবারও পুলিশ গুলি চালালে শফিউর রহমান, রিকশাচালক আউয়াল এবং অন্যান্যরা শহীদ হন। ভাষা শহীদদের পরিচয়। রফিকউদ্দিন আহমেদ। রফিকউদ্দিন আহমেদ ১৯২৬ সালে পরিবর্তী সিংগাইর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার জগন্নাথ কলেজের বর্তমান জগন্নাথ ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন। ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজের কাছে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু ভাষা আন্দোলনকে আরও বেগবান করে তোলে। আব্দুল জব্বার। আব্দুল জব্বার ১৯১৯ সালে ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন। তিনি আইনের ছাত্র ছিলেন এবং সে সময় ঢাকায় বিভিন্ন আইন সংস্থায় কাজ করতেন। রাজনৈতিকভাবে সচেতন এই যুবক ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে ৭ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আবুল বরকত। আবুল বরকত ১৯২৭ সালে ভোলা জেলার মুরাদনগরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেণীর ছাত্র ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় এই মেধাবী ছাত্র ২১ ফেব্রুয়ারির মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। পুলিশের গুলিতে তিনি ঘটনাস্থলেই শহীদ হন। তার বয়স তখন মাত্র ২৫ বছর। আব্দুস সালাম। আব্দুস সালাম ১৯২৫ সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২১ ফেব্রুয়ারি মিছিলে যোগ দিতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। শফিউর রহমান। শফিউর রহমান ১৯১৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। দেশ ভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং ঢাকার হাইকোর্টে কেরানির চাকরি করতেন। ২২ ফেব্রুয়ারি শোক মিছিলে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন। প্রথম শহীদ মিনার। শহীদদের স্মৃতি রক্ষার জন্য ২১ ফেব্রুয়ারির ঘটনার পরপরই ছাত্ররা একটি শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেয়। ২৩ ফেব্রুয়ারি রাতারাতি মেডিকেল কলেজের পূর্ব দিকে সাদাসিধে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সাঈদ হায়দার এবং শিল্পী নভেরা আহমেদ এই শহীদ মিনারের নকশা করেন। ২৪ ফেব্রুয়ারি সকালে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন এই শহীদ মিনারের উদ্বোধন করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি পুলিশ এবং মার্শাল বাহিনী এই শহীদ মিনার ভেঙে ফেলে। তবে এর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি ঐতিহ্য সৃষ্টি হয়, যা আজও চলমান। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় ১৯৫৭ সালে এবং শেষ হয় ১৯৬৩ সালে। শিল্পী হামিদুর রহমান এর নকশা প্রণয়ন করেন। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে এই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যা বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভাষা আন্দোলনের প্রভাব ও ফলাফল। তাৎক্ষণিক প্রভাব। ২১ ফেব্রুয়ারির ঘটনার পর সারা পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিবাদের ঝড় বয়ে যায়। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। জনমত এতটাই তীব্র হয়ে ওঠে যে পাকিস্তান সরকার বাধ্য হয়ে ১৯৫৪ সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে চাপে পড়ে। ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ও উর্দু উভয়কে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এটি ছিল ভাষা আন্দোলনের একটি বড় সাফল্য। তবে এই স্বীকৃতি পাওয়ার জন্য বহু মূল্য দিতে হয়েছিল। শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির মনে গভীর প্রভাব ফেলে এবং তারা বুঝতে পারে যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়। রাজনৈতিক চেতনার বিকাশ। ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে একটি নতুন রাজনৈতিক চেতনার জন্ম দেয়। তারা বুঝতে পারে যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের সাথে সমান আচরণ করছে না। ভাষার প্রশ্নে যে বৈষম্য প্রকাশ পায় তা ছিল আরও গভীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের বহিঃপ্রকাশ। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ভাষা আন্দোলনের প্রভাব স্পষ্ট হয়। মুসলিম লীগ ভরাডুবি হয় এবং যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এই নির্বাচনে ২১ দফা দাবির মধ্যে প্রথম দাবিই ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। ভাষা আন্দোলন এভাবে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করে। সাংস্কৃতিক জাগরণ। ভাষা আন্দোলনের পর পূর্ব পাকিস্তানে একটি সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নতুন উদ্যম দেখা দেয়।
প্রগতিশীল সাহিত্য আন্দোলন, নাট্য আন্দোলন, চলচ্চিত্র আন্দোলনও সবই ভাষা আন্দোলনের প্রভাবে বেগবান হয়। কবি সাহিত্যিকরা শহীদ সম্পর্কে অসংখ্য কবিতা, গান, গল্প, নাটক রচনা করেন। আব্দুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি ভাষা আন্দোলনের অমর সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। আলতাফ মাহমুদের সুরারোপিত এই গানটি প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গাওয়া হয়। এই গান বাঙালির হৃদয়ে শহীদদের স্মৃতি চিরজাগরুক রাখে। স্বাধীনতার পথে পদক্ষেপ। ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের ভিত্তি স্থাপন করে। এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি তাদের আত্মপরিচয় সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারা বুঝতে পারে যে তাদের স্বাতন্ত্র্য জাতিসত্তা রয়েছে এবং এই জাতিসত্তার ভিত্তি হল বাংলা ভাষা। ১৯৬০-এর দশক জুড়ে পূর্ব পাকিস্তানে যে স্বায়ত্তশাসন আন্দোলন চলে তার মূলেও ছিল ভাষা আন্দোলনের প্রেরণা। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবি, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং অবশেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এই সব কিছুর পেছনে ভাষা আন্দোলনের অবদান অনস্বীকার্য। ভাষা আন্দোলনই প্রথম প্রমাণ করে যে বাঙালি জাতি তাদের অধিকারের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ২১শে ফেব্রুয়ারি ও বাংলাদেশের সংস্কৃতি। ২১-এর চেতনা। ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতীয় জীবনে একটি বিশেষ দিন। এই দিনটি শুধু শোকের নয়, গর্ব ও অহংকারেরও। এই দিন বাঙালি জাতি তাদের মাতৃভাষা শহীদদের স্মরণ করে এবং মাতৃভাষার প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে। ২১-এর চেতনা মানে শুধু ভাষাপ্রেম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস, অধিকার আদায়ের দৃঢ় প্রতিজ্ঞা এবং সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর মনোভাব। ২১-এর চেতনা বাংলাদেশের সংবিধানেও প্রতিফলিত হয়েছে। সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদে বাংলাকে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি। ২১-এর প্রথম প্রহর। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে অর্থাৎ ২১-এর প্রথম মুহূর্ত থেকেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে মানুষের ঢল নামে। এই প্রথা শুরু হয় ১৯৫৩ সাল থেকে। প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্পণের এই রীতি এখন বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সহ সকল শ্রেণীপেশার মানুষ খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মানুষ সারা রাত ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য। এই দৃশ্য অত্যন্ত মর্মস্পর্শী এবং বাঙালি ভাষাপ্রেম ও শহীদদের প্রতি শ্রদ্ধার প্রকাশ। প্রভাত ফেরি ও ২১-এর গান। প্রভাত ফেরি ২১শে ফেব্রুয়ারির একটি অবিচ্ছেদ্য অংশ। মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার পর মানুষ প্রভাত ফেরিতে অংশ নেয়। তারা আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি গাইতে গাইতে খালি পায়ে হেঁটে যায়। এই গানের সুর এত মর্মস্পর্শী যে শুনলে চোখে পানি এসে যায়। শহীদ মিনার প্রাঙ্গণে সারা দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃত্তি, গান, নাটক ইত্যাদির মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা জাগরুক রাখা হয়। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ২১শে উদযাপিত হয়। ২১শে বইমেলা। ১৯৭২ সাল থেকে ঢাকায় ২১শে বইমেলার আয়োজন শুরু হয়। প্রথমে চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির সামনে কয়েকটি বই নিয়ে বসতেন। পরবর্তীতে এটি বিশাল পরিসরে রূপ নেয় এবং এখন পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ২১শে বইমেলা অনুষ্ঠিত হয়। ২১শে বইমেলা শুধু বই বিক্রয়ের স্থান নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি উৎসবে পরিণত হয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ বইমেলায় যায়। লেখক, প্রকাশক, পাঠক সবার মিলন মেলায় এই বইমেলা। নতুন বই প্রকাশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে সারা মাস প্রাণবন্ত থাকে বইমেলা। এটি বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২১শে পদক। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর ২১শে পদক প্রদান করে। এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ১৯৭৬ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়। ২১শে পদক পাওয়া অত্যন্ত সম্মানজনক এবং প্রাপকদের বাঙালি সমাজে বিশেষ মর্যাদা দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্বীকৃতি অর্জনের পথ। বাংলাদেশের প্রস্তাবনায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে।
এটি বাংলাদেশের জন্য একটি বিরাট গর্বের বিষয়। একটি ছোট দেশের ভাষা আন্দোলনের গুরুত্ব সারা বিশ্ব স্বীকার করে নিয়েছে। এই স্বীকৃতি অর্জনে কানাডা প্রবাসী দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন গঠন করে ইউনেস্কোর কাছে প্রস্তাব পেশ করেন। বাংলাদেশ সরকারও এই প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দেয়। বৈশ্বিক তাৎপর্য: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিকতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পৃথিবীতে প্রায় ৭,০০০ ভাষা রয়েছে, কিন্তু অনেক ভাষা হারিয়ে যাওয়ার পথে। প্রতি ২ সপ্তাহে একটি ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই মাতৃভাষা দিবস এই ভাষাগুলো রক্ষার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়। জাতিসংঘের সদস্য দেশগুলো এই দিনটি উদযাপন করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এভাবে বাংলাদেশের একটি জাতীয় দিবস আন্তর্জাতিক মণ্ডলে স্থান করে নিয়েছে। বিশ্বব্যাপী বাংলা ভাষার অবস্থান: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে। বাংলা বিশ্বের ৭ম বৃহত্তম ভাষা। প্রায় ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্যে এবং বিশ্বের অনেক দেশে প্রবাসী বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলা ভাষা ব্যবহারের দাবি উঠছে। কিছু দেশে বাংলা ভাষা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ খোলা হয়েছে। এ সবই ভাষা আন্দোলনের ফসল। বর্তমান প্রজন্ম ও ২১-এর চেতনা: শিক্ষা ব্যবস্থায় ২১-এ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভাষা আন্দোলনের ইতিহাস বিশেষ গুরুত্বের সাথে পড়ানো হয়। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যপুস্তকে ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে। ছাত্রছাত্রীরা শহীদদের সম্পর্কে জানে, তাদের আত্মত্যাগের কথা শোনে এবং ২১-এর চেতনা সম্পর্কে শিক্ষা পায়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালিত হয়। প্রভাত ফেরি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভাষা প্রেম ও দেশপ্রেম জাগরিত করা হয়। তরুণ প্রজন্মের দায়িত্ব: বর্তমান প্রজন্মের কাছে ২১-এর চেতনা ধরে রাখা একটি বড় দায়িত্ব। বিশ্বায়নের যুগে যখন ইংরেজি ভাষার প্রভাব ক্রমবর্ধমান, তখন বাংলা ভাষার চর্চা ও বিকাশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তরুণদের উচিত বাংলা ভাষায় কথা বলা, বাংলা বই পড়া, বাংলায় লেখালেখি করা এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করা। অনেক তরুণ-তরুণী আজকাল বাংলা এবং ইংরেজি মিশিয়ে কথা বলে, যাকে বাংলিশ বলা হয়। এটি বাংলা ভাষার জন্য হুমকি স্বরূপ। ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে বাংলা ভাষার শুদ্ধ চর্চা করা প্রয়োজন। সামাজিক মাধ্যম ও বাংলা ভাষা: বর্তমান যুগে সামাজিক মাধ্যম যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এটি একটি ইতিবাচক দিক, কিন্তু অনেক সময় সামাজিক মাধ্যমে ভুল বানান, ভুল ব্যাকরণ এবং ভাষার বিকৃত ব্যবহার দেখা যায়। তরুণ প্রজন্মের উচিত সামাজিক মাধ্যমে শুদ্ধ বাংলা ব্যবহার করা, বাংলা ভাষায় মানসম্মত কন্টেন্ট তৈরি করা। এভাবে ডিজিটাল যুগে বাংলা ভাষার প্রসার ঘটানো সম্ভব। ২১-এর চেতনা ও বাংলাদেশের ভবিষ্যৎ: ভাষা হিসেবে বাংলার বিকাশ। ২১শে ফেব্রুয়ারির আত্মত্যাগ বৃথা যায়নি। বাংলা ভাষা আজ শুধু কথ্য ভাষা নয়, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, আইন, প্রশাসন সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলায় রায় প্রদান করে। সংসদে বাংলায় বিতর্ক হয়। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলায় পাঠদান করা হয়। তবে উচ্চশিক্ষা এবং বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এখনও ইংরেজির আধিপত্য রয়েছে। বাংলায় পর্যাপ্ত পাঠ্যপুস্তক এবং গবেষণাপত্র নেই। এই ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন। বাংলাকে সত্যিকারের বিজ্ঞান ও প্রযুক্তির ভাষা হিসেবে গড়ে তুলতে হলে ব্যাপক অনুবাদ কর্ম এবং মৌলিক গবেষণা প্রয়োজন। বাংলা ভাষায় প্রযুক্তি: প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাংলা ভাষাও ডিজিটাল যুগে প্রবেশ করেছে। বাংলা ফন্ট, বাংলা কিবোর্ড, বাংলা টাইপিং সফটওয়্যার, বাংলা ভয়েস রেকগনিশন সবই এখন সহজলভ্য। গুগল, ফেসবুক, মাইক্রোসফট সহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো বাংলা ভাষা সমর্থন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে। বাংলা চ্যাটবট, বাংলা ট্রান্সলেশন টুলস, বাংলা সার্চ ইঞ্জিন উন্নত হচ্ছে। এসব প্রযুক্তি বাংলা ভাষার বৈশ্বিক উপস্থিতি বৃদ্ধি করছে। সাহিত্য ও সংস্কৃতিতে বাংলা: বাংলা সাহিত্যের রয়েছে সমৃদ্ধ ইতিহাস।
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আধুনিক লেখক-লেখিকারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। ভাষা আন্দোলনের পর বাংলাদেশে নতুন প্রজন্মের লেখকরা উঠে এসেছেন, যারা বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করছেন। বাংলা চলচ্চিত্র, নাটক, গান সবকিছুতেই বাংলা ভাষার জয়-জয়কার। বাংলা গান বিশ্বব্যাপী জনপ্রিয়। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি এসবের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। ২১ শিক্ষা। ২১ ফেব্রুয়ারি থেকে আমরা অনেক শিক্ষা পাই। প্রথমত, মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস। দ্বিতীয়ত, অধিকারের জন্যে সংগ্রাম করার সাহস। ভাষা শহীদরা আমাদের শিখিয়েছেন যে ন্যায্য অধিকারের জন্য প্রয়োজনে জীবন দিতে হয়। তৃতীয়ত, ঐক্যবদ্ধভাবে লড়াই করার শক্তি। ভাষা আন্দোলন ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন। ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী সবাই মিলে এক হয়ে লড়াই করেছিল। চতুর্থত, অহিংস আন্দোলনের শক্তি। ভাষা আন্দোলন ছিল মূলত প্রাণপাত শান্তিপূর্ণ। শহীদরা কাউকে হত্যা করেননি, নিজেরা শহীদ হয়েছেন। ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। এই দিন আমাদের গর্বের, শোকের, অহংকারের এবং প্রেরণার। ১৯৫২ সালের এই দিনে যে তরুণরা প্রাণ দিয়েছিলেন, তারা শুধু বাংলা ভাষার জন্যে নয়, বাঙালির আত্মমর্যাদার জন্যে লড়েছিলেন। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আজ বাংলা ভাষা সম্মানিত, স্বীকৃত এবং লক্ষ কোটি মানুষের ভালোবাসার ভাষা। ২১ চেতনা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। এই চেতনা ধারণ করে আমাদের গড়তে হবে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যেখানে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকশিত হবে, যেখানে সবার অধিকার সুরক্ষিত থাকবে। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলে আমরা ফিরে যাই ১৯৫২ সালের সেই রক্তাক্ত দিনে। আমরা শহীদদের স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা নবায়ন করি। খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে, প্রভাত ফেরিতে অংশ নিয়ে, আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গেয়ে আমরা প্রকাশ করি আমাদের ভাষা প্রেম, দেশপ্রেম এবং শহীদদের প্রতি শ্রদ্ধা। ২১ ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি একটি চেতনা, একটি আদর্শ, একটি জীবনবোধ। এই চেতনা বাঁচিয়ে রাখতে হবে আমাদের প্রতিদিনের কাজে, আচরণে, চিন্তায়। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, বাংলা সাহিত্য সংস্কৃতির উন্নয়ন এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। আজকের প্রজন্ম এবং আগামী প্রজন্মকে ২১ এই মহান শিক্ষা দিয়ে যেতে হবে। তাদের জানাতে হবে কী মূল্যে আমরা পেয়েছি মাতৃভাষার অধিকার। তাহলেই সার্থক হবে শহীদদের আত্মত্যাগ। তাহলেই বেঁচে থাকবে ২১ চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে। বাংলা ভাষা আমাদের অহংকার, আমাদের পরিচয়। ২১ ফেব্রুয়ারি আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি। ভাষা শহীদদের রক্তে রাঙানো এই দিন চিরদিন আমাদের পথ দেখাবে, আমাদের সাহস যোগাবে এবং আমাদের মনে করিয়ে দেবে যে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, ভাষা শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ব, বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও উচ্চতায় নিয়ে যাব এবং ২১ চেতনা বুকে ধারণ করে এগিয়ে যাব সামনের পথে। জয় বাংলা, জয় বাংলা ভাষা।